হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? তো আজকে আমি একটা কনসেপচুয়াল টপিক নিয়ে হাজির হয়েছি। এটা জানা তোমাদের খুব দরকার। তো সরি, আমি অনেক দিন পর্যন্ত ক্লাস 11-এর জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি, ঠিক আছে? তো সেজন্য আমি কি করব, কিছু কিছু টপিক স্কিপ করব, কারণ তোমরা অনেকটা এগিয়ে গিয়েছো তো, ঠিক আছে? কিন্তু মেন টপিক কনসেপচুয়াল যেগুলো, সেগুলো আমি ভিডিও করে দেবো, এবং যেগুলো স্কিপ করব সেগুলো আবার পরে ভিডিও করে দেবো, ঠিক আছে? তো আজকে আমি মূলত যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা একমাত্রিক গতি অধ্যায় বা বিভিন্ন ক্ষেত্রে যে গ্রাফ করি, ঠিক আছে, সময়ের সঙ্গে দূরত্বের হোক বা ফিজিক্সের হোক, কেমিস্ট্রি হোক, যে কোনো যখন গ্রাফ করি তখন আমরা এক্স অ্যাক্সিস বরাবর কোনটাকে লিখি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কোনটাকে লিখি। এটা কি মুখস্থের জিনিস, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? মানে এক্স অ্যাক্সিস বরাবর সময় লিখি, ওয়াই অ্যাক্সিস বরাবর দূরত্ব। কেন এক্স অ্যাক্সিস বরাবর দূরত্ব, ওয়াই অ্যাক্সিস বরাবর সময় লিখি না আমরা, ঠিক আছে? তো তার কি কারণ, মূলত এটা নিয়ে বলবো আজকে, ঠিক আছে? তো মন দিয়ে দেখো। ফার্স্ট 1 নম্বর আমাদের জানতে হবে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যান্ড ভেরিয়েবল বলতে আমরা কী বুঝি, ঠিক আছে? না, যে কোয়ান্টিটিটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট মিন্স চেঞ্জ হয় না, সেটা হচ্ছে কনস্ট্যান্ট বলি আমরা তাকে। যেমন কি এইচএসের মার্কস যদি দেখি, আমি এইচএসের মার্কস এই কোয়ান্টিটির ক্ষেত্রে, আচ্ছা ফিজিক্সের ক্ষেত্রে দেখছি, ঠিক আছে? সেখানে যদি আমি ফুল মার্কসটা দেখি, ফুল মার্কস 100 ধরলাম, ঠিক আছে, 100। তো এটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? এইচএসের ফিজিক্স পরীক্ষার ফুল মার্কস 100, এটা হচ্ছে কনস্ট্যান্ট। আর একটা জিনিস আছে কি, ভেরিয়েবল, ঠিক আছে? দুটো টাইপ, কনস্ট্যান্টস আর টু হচ্ছে ভেরিয়েবল। এগুলি তোমরা জানো, তাই আমি একটু তাড়াতাড়ি বলে দিচ্ছি। ভেরিয়েবল মিনস যেটা চেঞ্জেবল, সেটা হচ্ছে মার্কস অবটেন, ঠিক আছে? কে কত নাম্বার পাচ্ছে, ওকে? কেউ পাচ্ছে 73, কেউ 99, কেউ 100, কেউ 55, মানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এই উদাহরণটা তোমরা নিতে পারো যে ফুল মার্কস এটা হচ্ছে কনস্ট্যান্ট, মার্কস অবটেন সেটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে? একজন বিক্রেতা বিক্রি করছে, ম্যাঙ্গো বিক্রি করছে, আম বিক্রি করছে, ঠিক আছে? তো 100 টাকা কেজি সে ধরো বিক্রি করছে, তো ওটা হচ্ছে কনস্ট্যান্ট। 1 কেজির দাম কত, 100, এটা কনস্ট্যান্ট। এবারে ক্রেতারা কত কিনবে, কেউ 100 গ্রাম, কেউ 200 গ্রাম, কেউ 500, কেউ 1 কিলো, ওটা ভেরিয়েবল, ঠিক আছে? বা কত টাকা দিয়ে কিনবে, সেটাও ভেরিয়েবল। বোঝা গেল? তাহলে কনস্ট্যান্ট ভেরিয়েবল না বোঝার মতো কিছু নেই, কিন্তু এখানে মেনলি যেটা বোঝা সেটা হচ্ছে ভেরিয়েবল টু টাইপ। এটাই হচ্ছে মেন আমাদের আজকের বিষয়। ভেরিয়েবল হচ্ছে টু টাইপ, ওকে? একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো ফার্স্ট আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা লেখা উচিত ছিল, ওকে, আমি ওটাই ফার্স্ট বলবো। তো ভেরিয়েবল মানে সেটা চেঞ্জ হবে, কিন্তু তারও দুটো টাইপ রয়েছে, ওকে? কনস্ট্যান্ট 1 2 3 4 5 6, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে এ বি, মানে এর পার্টিকুলারলি মান রয়েছে, এরকম হতে পারে। আর ভেরিয়েবলকে সাধারণত এক্স ওয়াই জেড টি এস এই সমস্ত দিয়ে ডিনোট করে থাকি, ঠিক আছে? তো এবারে ভেরিয়েবলের আবার টু টাইপ রয়েছে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এইটা বললে তবে আমি মেন বিষয়টা আসতে পারবো যে গ্রাফের ক্ষেত্রে কেন আমরা এক্স অ্যাক্সিস বরাবর টি, ওয়াই অ্যাক্সিস বরাবর এস বা ভি এই সমস্ত জিনিসগুলো লিখি, কেন উল্টোটা লিখি না, ঠিক আছে? এটাতে আসতে গেলে আমাকে এই দুটো আগে জানতে হবে। এখানে সিম্পলি তোমরা বুঝতে পারছো যে বলবে একটা ভেরিয়েবল অন্যটার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? কিন্তু ভালোভাবে বুঝতে গেলে আমরা ফাংশনের কনসেপ্টটা একটু নিতে হবে। ফাংশন ক্লাস 9-এ অল্প করে তোমরা এটা জেনেছো, ঠিক আছে? এটাকে ম্যাথমেটিক্যালি যদি আমি বলি, ম্যাথমেটিক্যালি অনেক রকমভাবে বলা যায়, তোমরা ম্যাথে এটা চ্যাপ্টার রয়েছে, ভালো করে পড়বে, ঠিক আছে? আমি জাস্ট বোঝার জন্য, যদি না জেনে থাকো অল্প করে বলে দিই, যে ধরতে পারো ফাংশনটা হচ্ছে একটা মেশিন, যন্ত্র, ঠিক আছে? ম্যাথমেটিক্যালি নাম দিলাম এফ, ঠিক আছে? কেমন যন্ত্র, বিভিন্ন রকমের হতে পারে। এ কি করবে না, একটা মানকে অন্য মানে নিয়ে যাবে। কেমন, যদি এই যন্ত্রটা হয় এক্স স্কোয়ারের যন্ত্র, ঠিক আছে? তাহলে এখানে তুমি যদি 1 দাও বেরোবে 1, 2 যদি দাও বেরোবে 4, 2 স্কোয়ার, যদি 3 দাও 3 স্কোয়ার 9, ঠিক আছে? তাহলে আমি যেটাকে তোমরা দিচ্ছ, যেটাকে তুমি তোমার নিজের খুশি মতো চুজ করতে পারছো, 1 2 3, সেটা কি এক্সের বিভিন্ন মান, ঠিক আছে? যেটা বেরোচ্ছে এটাকে আমি ওয়াই দিলাম, ওকে? তাহলে ওয়াই সমান আমি কি পেলাম, অ্যাকচুয়ালি ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স, ওকে? যন্ত্র
যে যন্ত্রটার মধ্যে আমি এক্সকে দেব এবং এটাকে আমি বিভিন্নভাবে ডিফাইন করতে পারি। আমি 1 নম্বর এক্সাম্পল হিসেবে নিয়েছি এক্স স্কোয়ার, ঠিক আছে। বিভিন্ন রকমের এক্সাম্পল হতে পারে। তো ওয়াই হচ্ছে বা এফ অফ এক্স হচ্ছে ফাংশন অফ এক্স। ওকে, তো এখানে দেখো তুমি এক্সটাকে, এটাও একটা ভেরিয়েবল এক্স, ওয়াইও একটা ভেরিয়েবল। কেন? কারণ এক্সও চেঞ্জ হচ্ছে, ওয়াইও চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু ভালো করে লক্ষ্য করো, তুমি এক্সকে তুমি নিজের ইচ্ছে মতো পছন্দ করতে পারো, 1 2 3 4, তার উপরে ডিপেন্ড করে কিন্তু ওয়াইয়ের মানটা হবে 1 4 9, কিন্তু তুমি নিজের ইচ্ছে মতো এটাকে চুজ করতে পারো না, ঠিক আছে। এটাকে তোমার ফার্স্ট চুজ করতে হবে 1 2 3 4, তুমি যা খুশি এটাকে চুজ করতে পারো, সেই হিসেবে কিন্তু ওয়াইয়ের মানটা হবে এক্সের মান অনুযায়ী। মানে কি, ওয়াইয়ের মানটা এক্সের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। এটা এক্স স্কোয়ারে যদি নিই, এটা y1 যদি নিই, আচ্ছা যদি y2 একটা নিই, সেটা আমি মেশিনটার নাম দিলাম জি, সেটাও এক্সের ফাংশন। ওকে, দিলাম 3x + 5। ওকে, তো এখানেও তুমি এক্সের মান 1 2 3 ইন্ডিপেন্ডেন্টলি গ্রহণ করতে পারবে, নিতে পারবে, সেখানে ওয়াইয়ের বিভিন্ন মান পাবে, ঠিক আছে। এক্সের মান যদি 1 নাও, সেক্ষেত্রে ওয়াইয়ের মান হবে 3 আছে 8। ওকে, যদি 2 নাও 11, 3 নাও, ঠিক আছে। এখানে মূল বিষয়টা কি, এক্সের মানটা তুমি নিজের মতো চুজ করতে পারছো, মানে কি এক্সের মানটা ওয়াইয়ের উপরে ডিপেন্ড করে না, কিন্তু ওয়াইয়ের মানটা এক্সের উপরে ডিপেন্ড করে। ওকে, তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? এক্স। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ড করছে, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, ঠিক আছে, কারোর উপর ডিপেন্ড করে না, স্বাধীন অপেক্ষক যদি বাংলায় বলি আমি। ওকে, স্বাধীন অপেক্ষক, ফাংশন মানে অপেক্ষক, ইংলিশটা কিন্তু মেনলি গুরুত্বপূর্ণ, ওটাই মনে রাখবে, ঠিক আছে। স্বাধীন অপেক্ষক হচ্ছে কি এক্স, আর অধীন মানে যে ডিপেন্ড করছে, ডিপেন্ডেন্টকে ওয়াই, সে এক্সের উপরে ডিপেন্ড করছে, ঠিক আছে। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে, নেম দেখেই বোঝা যাচ্ছে। দেখো, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন, ওর নিজের ইচ্ছে মতো 1 2 3 4 1.5 2.6 যা খুশি হতে পারে। আর ডিপেন্ডেন্ট মানে সে এক্সের বা মানের উপর ডিপেন্ড করে তার মানটা হবে। ওকে, বোঝা গেল, ঠিক আছে। এটা তো ম্যাথামেটিক্সে হলো। এবারে ফিজিক্সে দেখো, প্রচুর কোয়ান্টিটি রয়েছে ফিজিক্সে। আপাতত আমরা যা শিখেছি সেগুলো হচ্ছে, এক হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ওকে, ডিস্ট্যান্স, দুটো স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি জাস্ট জানো তোমরা, মানে সরণ নিলাম, ঠিক আছে। দেন ভেলোসিটি, বেগ, ঠিক আছে। থার্ড হচ্ছে অ্যাক্সিলারেশন, ত্বরণ। তো ক্লাস 11-12 সিলেবাস অনুযায়ী মূলত কিন্তু এটাকে আমরা কনস্ট্যান্ট হিসেবে রেখেই কাজ করি। কিছু কিছু ক্ষেত্রে বেশ কিছু কঠিন অঙ্কতে এটাকে আমরা চেঞ্জ করি, কিন্তু মূলত এটাকে কনস্ট্যান্ট হিসেবে আমরা ধরে রাখি, ঠিক আছে। বাট এগুলোকে আমরা চেঞ্জ করি, কনস্ট্যান্ট করি। আচ্ছা, ডিসপ্লেসমেন্টটাকে কনস্ট্যান্ট রাখি না সচরাচর, ভেলোসিটিটাকে আমরা সমবেগের ক্ষেত্রে সেম রাখি, মানে কনস্ট্যান্ট রাখি, আর অসমবেগের ক্ষেত্রে আমরা চেঞ্জ করি। ওকে, বাট অ্যাক্সিলারেশনটা আমরা চেঞ্জ করে নিয়ে খুব একটা কাজ করি না 11-12 সিলেবাস অনুযায়ী, মূলত এটাকে কনস্ট্যান্ট রাখি, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট হতে পারে, ভেলোসিটি হতে পারে, আর একটা যেটা কোয়ান্টিটি, মেন কোয়ান্টিটি লিখিয়ে নিই আমি, সেটা হচ্ছে টাইম, ভুলে গিয়েছি, টাইম, সময়। ওকে, তাহলে এখন যদি আমি দুটো করে ভেরিয়েবলকে নিই, তার মধ্যে অবশ্য করেই একজন ডিপেন্ডেন্ট হবে, একজন ইন্ডিপেন্ডেন্ট হবে। একই সঙ্গে দুজনেই ইন্ডিপেন্ডেন্ট বা দুজনেই ডিপেন্ডেন্ট এরকম হবে না, দুজনেই ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, একজন ইন্ডিপেন্ডেন্ট একজন ডিপেন্ড হবে। তো ফার্স্ট কার নেবো? সাপোজ এই দুটোকে নিলাম প্রথম, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ভেলোসিটি। ওকে, এসের সঙ্গে টি, ভি, ফার্স্ট এক নম্বর এক্সাম্পল হিসেবে এটাকে নিলাম। তো এখানে তোমরা ঠান্ডা মাথায় একটু কুলভাবে চিন্তা করো, কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, ভালো করে ভাবো, ঠিক আছে। তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছ একটা জায়গায়, কোনো একটা জায়গায়, ঠিক আছে। তো তুমি যে কোনো একটা সময়ে, মনে করো টি সময়ে তুমি এস দূরত্ব আছো, এবং এই সময়ে ভেলোসিটি v1, এটা s1 ধরলাম, t1 ধরলাম, ঠিক আছে। এবারে t2 এখানে ধরো, t2 সময়ে, আচ্ছা টির গল্প এখন আমি বাদ দিচ্ছি, এখানে দূরত্ব s2, এখানে v2, s3, v3, ঠিক আছে। এটার মান ধরে করো 10, এটার মান আবার তুমি একটু ভেলোসিটি বাড়িয়েছো, আবার ভেলোসিটি কমিয়েছো, এখানে মনে করো 50 ছিল, যা খুশি হতে পারে,
আচ্ছা 1, এটা 2, 3, 4, ঠিক আছে। তো কি মনে হচ্ছে দেখো, কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট? দেখো তুমি ডিস্ট্যান্স, যে ডিস্ট্যান্সে আছো তারপরে সেখানকার ভেলোসিটি সম্পর্কে জানতে পারবে, ঠিক আছে। কি বলছি আমি, আগে তুমি ডিস্ট্যান্সটা যাবে, ওই S1 ডিস্ট্যান্সে গেলে তখনকার ভেলোসিটি 50, S2 ডিস্ট্যান্সে ভেলোসিটি 10, S3 ডিস্ট্যান্সে ভেলোসিটি, কোনটা ফার্স্ট আসছে তোমার কাছে, কোনটা বেশি ইন্ডিপেন্ডেন্ট মনে হচ্ছে, স্বাধীন মনে হচ্ছে? ডিস্ট্যান্সটা না, তারপরেই তো ভেলোসিটি, হ্যাঁ কি না? ঠিক আছে, আশা করি আমার সঙ্গে সহমত। দেখো আমি যদি বলি 10 ভেলোসিটিতে আমার ডিস্ট্যান্স কত ছিল, আগে যদি আমি 10টাকে ভাবি, ভেলোসিটির সাথে সাথে কি আমার ডিস্ট্যান্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে? নিশ্চয়, আমি বিভিন্ন ডিস্ট্যান্সে যাচ্ছি, সেখানে একটা করে ভেলোসিটি আছে, ভেলোসিটিটাকে ডিস্ট্যান্সটাকে আমি নিজের মতো নিতে পারি। এখানে কত ভেলোসিটি? 10, 15, 25 যা খুশি একটা ছিল, ঠিক আছে। এখানে কত ভেলোসিটি তারপরে, বাট আমি যদি বলি ভেলোসিটি 10, কোথায় ডিস্ট্যান্স? একটু গণ্ডগোল হতে পারে, কারণ এখানে 10, এখানেও 10, দুটো তিনটে ডিস্ট্যান্স হতে পারে। আবার এরকম হতে পারে যে আমি নিজের মতো করে একটা ভেলোসিটি নিলাম 35, ডিস্ট্যান্স কত হয়তো পাবো না, কারণ এরকমও হতে পারে যে আমি 35 ভেলোসিটি আমার কোনো সময়ই ছিল না, তাই আমি নিজের মতো করে কিন্তু ভেলোসিটিটাকে নিতে খুব একটা পারি না। কিন্তু নিজের মতো করে এ থেকে বি পয়েন্টে যে কোনো সময় আমি ডিস্ট্যান্সটা ধরতে পারি, এই ডিস্ট্যান্সের ভেলোসিটি কত, এত, এই ডিস্ট্যান্সের ভেলোসিটি কত, একটা পাবে তুমি, বোঝা গেল? তাহলে ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীনভাবে গ্রহণযোগ্য কোনটা? মূলত এস, ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। তারপরে তার উপরে ডিপেন্ড করছে বিভিন্ন ডিসপ্লেসমেন্টে বিভিন্ন ভেলোসিটি। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পেলাম? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এস, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেটা হচ্ছে ভি। এখন তাহলে এই এদের মধ্যে যদি আমি গ্রাফ করতে চাই, মানে বিভিন্ন কেসে যদি গ্রাফ করতে চাই, এরকম না যে সবসময় গ্রাফ একই নেচার হবে, তা না। গ্রাফের নেচারটা কী হবে না হবে সেটা তো এদের মধ্যে ইকুয়েশন বা সমবেগ না অসমবেগ কার উপর বলছে তার উপরে হবে। কিন্তু মূলত আমার যে কোশ্চেন, যে এস আর ভি কোনটা কোথায় হবে, এখানে ভি এখানে এস, নাকি এখানে ভি ওখানে এস? এক্স অ্যাক্সিস বরাবর এস হবে না এক্স অ্যাক্সিস বরাবর এস হবে? ওকে, সেটার জন্য তোমার মাথায় রাখতে হবে এক্স অ্যাক্সিস বরাবর আমরা সর্বদা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে রাখবো। কি বললাম? গ্রাফ করার সময় এক্স অ্যাক্সিস বরাবর আমরা রাখবো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে, ওকে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর কাকে রাখবো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। তাহলে ঠান্ডা মাথায় চুপ করে একটু ভেবে নেবে যে যে দুটো কোয়ান্টিটির মধ্যে গ্রাফ করতে হয়েছে, কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট, কোনটা ইন্ডিপেন্ডেন্টলি আমি চুজ করতে পারি, এবার তার উপরে ডিপেন্ড করে কোনটার মান পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। এমন কিছু কঠিন না, একটু জাস্ট 1 সেকেন্ড 2 সেকেন্ডের ব্যাপার, তুমি টুক করে মাথায় চলে আসবে যে অবশ্যই করে এই ডিসপ্লেসমেন্টটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তার সঙ্গে সঙ্গে ভেলোসিটিটা বিভিন্ন ডিসপ্লেসমেন্টে বিভিন্ন ভেলোসিটি, ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। এটা অনেকটা কঠিন এক্সাম্পল ছিল, বিভিন্ন ক্ষেত্রে তুমি একদমই বুঝতে পারবে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কোনটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর ইন্ডিপেন্ডেন্ট, ওয়াই অ্যাক্সিস বরাবর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই এখানে হবে এক্স অ্যাক্সিস বরাবর এস হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো তাও একটা দুটো এক্সাম্পল নিই, যদি কারো অসুবিধা থাকে তাও ক্লিয়ার হয়ে যাবে, ওকে। 2 নম্বর, সেটা হচ্ছে টির সঙ্গে, সময়ের সঙ্গে এস এবং সময়ের সঙ্গে ভি। এটা তো বলার অপেক্ষাই রাখে না, সময়টা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। এই সময়ে আমার এই বেগ ছিল, এই সময়ে আমার এত ডিসপ্লেসমেন্ট ছিল, এত সময় আমি এখানে ছিলাম, ঠিক আছে। এ থেকে বিতে যদি তুমি যাও, তো দেখো একটু একটু চিন্তা ভাবনা করো, কী মনে হচ্ছে? এই সময়টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। এই সময়ে আমি এখানে ছিলাম, এই সময় এখানে ছিলাম, এই সময় এখানে ছিলাম, বা এই সময় আমার এত ভেলোসিটি ছিল, ঠিক আছে। ভেলোসিটিটা প্রথম আনলে এত ভেলোসিটি কোন সময় ছিলাম, একটু অড লাগছে না? দেখো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো, বুঝতে পারবে। তাহলে হচ্ছে সময়টা, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং বেগ হোক বা সেটার ক্ষেত্রে তোমার কি বলে এটা ডিসপ্লেসমেন্ট হোক, সেটা হচ্ছে
ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তাই তো আমরা ম্যাথমেটিক্সে যখন ফাংশনটা লিখেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ফাংশানের মধ্যে হয়, মানে y ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, এক্সটা হচ্ছে ফাংশনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়, সেটা স্বাধীনভাবে গ্রহণযোগ্য, স্বাধীনভাবে আমরা চুজ করতে পারি। আর তার মানটা চেঞ্জ হবে, যেটা মানে এক্সের উপর ভিত্তি করে যার মানটা হবে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই। ঠিক আছে, তাহলে কি হবে, বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এসটা হবে বেশিরভাগ ক্ষেত্রে ফাংশন অফ টি। এটাকে এস লিখতে পারো, এটাকে ওয়াই লিখতে পারো, এফ লিখতে পারো, যা খুশি নাম দিলে ঠিক আছে, এফ অফ টি, ফাংশন অফ টি। ঠিক আছে, বা বেশিরভাগ ক্ষেত্রেই হবে জি অফ দিলাম, নাম যা খুশি দিতে পারো। ঠিক আছে, এখানেও তুমি যা খুশি দিতে পারো। সরি, এস তো দিয়েছি, ভি ভেলোসিটি, টির সঙ্গে সঙ্গে ভেলোসিটি বা চেঞ্জ হয়। ঠিক আছে, তোমরা তো একমাত্রিক গতি আশা করি পড়ে ফেলেছো, তো সূত্রগুলো জানো, সেখান থেকেই তোমরা বুঝতে পেরে যাবে এক্ষুনি। দেখো, ওকে, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর সবসময় টি হবে, ওয়াই অ্যাক্সিস বরাবর ভি হবে, বা ওয়াই অ্যাক্সিস বরাবর এস হবে। ঠিক আছে, এবারে দেখো চারটে যে সূত্র বা তিনটে মেনলি সূত্র যেটা পড়েছো সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, সেকেন্ড হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, থার্ড হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু, সো আমি এরকম লিখছি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে কি? দেখো কি বুঝতে পারছো, এটাকে তুমি লিখতে পারো না এস ইকুয়াল টু সামথিং ফাংশন অফ এফ অফ টি। ঠিক আছে, এবার এফ এর মান কত, এফ অফ টি, যেরকম এখানে আমি লিখেছিলাম ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, যেখানে এফ সমান সমান হতে পারে এক্স স্কোয়ার, মানে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, এফ অফ এক্স সমান 3x প্লাস সামথিং এনিথিং এলস সেরকম। ঠিক আছে, এখানে এফ অফ টি এবার কত, ভিটি। ঠিক আছে, এখানে এস ইকুয়াল টু এফ অফ টি, এখানে এফ অফ টি মানে কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বাট কী দেখতে পাচ্ছ, টিটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেটা ফাংশনের মধ্যে আছে। ঠিক আছে, ফর্মটা তুমি দেখো, এক চান্সে বুঝতে পারবে। ভিটার ক্ষেত্রে দেখো কি মনে হচ্ছে, এস এর উপরে। ঠিক আছে, এফ অফ এস, দেখো ভি এদিকে রয়েছে। ঠিক আছে, এসটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, তাহলে লেখচিত্রের সময় ভি উপরে না এস নিচে, না এস উপরে ভি কোথায় হবে, ঠিক আছে, গুলোনোর কোনো সম্ভাবনা আশা করি নেই। তোমরা এক চান্সেই বুঝতে পেরে যাবে যে টিটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই টিটা হবে এক্স অ্যাক্সিস বরাবর, এবং ভি বা এস এগুলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, টির সাপেক্ষে সেগুলো হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। আবার তোমার ভেলোসিটি এবং যদি ডিসপ্লেসমেন্টের মধ্যে গ্রাফ করতে হয়, সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্স অ্যাক্সিস বরাবর হবে। ঠিক আছে, এবং ভেলোসিটিটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিস্ট্যান্সের সাপেক্ষে বা ডিসপ্লেসমেন্টের সাপেক্ষে ওয়াই অ্যাক্সিস বরাবর রাখতে হবে। তারপরে তো তোমরা বুঝে যাবে যে গ্রাফের নেচার কেমন হবে, সেটা তো আলাদা গল্প। ঠিক আছে, তো হয়তো এখন তোমাদের মুখস্থ টাইপের করতে হচ্ছে যে গ্রাফের নেচারগুলো কেমন হবে, বাট ম্যাথামেটিক্সে যখন তোমরা ওদিকে স্থানাঙ্ক জ্যামিতি পড়বে, ঠিক আছে, অধিবৃত্ত, বৃত্ত, সরলরেখা, তখন কিন্তু জাস্ট ইকুয়েশান দেখে বুঝে যাবে কি গ্রাফ হবে। ঠিক আছে, তাই এখন এতটা এটাকে মানে গ্রাফের নেচারগুলো মুখস্থ করার দরকার নেই, একটু টাইম নাও, ওদিকে ক্লাস 11-এ যখন বৃত্ত, সরলরেখা, অধিবৃত্ত হয়ে যাবে, জাস্ট তোমরা ইকুয়েশান দেখবে, এস ইকুয়াল টু ভি টু, এটা সরলরেখার ইকুয়েশান, তোমরা এঁকে দিতে পারবে। ঠিক আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, এগুলো কার সমীকরণ, অধিবৃত্ত না বৃত্ত, সেটা বুঝে গিয়েই তোমরা নেচারটা সরাসরি এঁকে দিতে পারবে। ঠিক আছে, তাই মুখস্থ করার দরকার নেই, এখন আপাতত একটু মাথার মধ্যে মুখস্থ টাইপের করে রাখো, বাট যখন এগুলো পড়বে তখন গ্রাফের নেচারও তোমরা এঁকে দিতে পারবে। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত, সবাই ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, বাই।